ক্লাস 6 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু, এই আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে প্রচুর প্রশ্ন পড়বে। ওকে, তো আমরা প্রথমে চ্যাপ্টারটা ভালো করে পড়বো, পড়ে বিস্তারিত পড়বো, পড়ে বুঝবো, এবং এইখান থেকে সেকেন্ড ইউনিট টেস্টে কী কী প্রশ্ন পড়বে আমরা সেগুলো কিন্তু আজকে জেনে নেব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা শুরু করি যে আবহাওয়া জলবায়ুর মেন যে টপিক। দেখো আবহাওয়া জলবায়ু, দেখো রফিক সকাল 9টায় যখন বাড়ি থেকে বেরিয়েছিল, আকাশ ছিল রোদ ঝলমলে। ঘড়িতে তখন 3টে, আকাশ মেঘলা করে এলো। 4টের সময় কে যখন বাড়ি ফিরছে, ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু করেছে। ওকে, এখানে 3টে সেরকমই ছবি দিয়েছে, যে সকালে যখন যাচ্ছিল তখন সূর্য উঠেছে, রোদ ঝলমলে, এখানে মেঘ করে এসছে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু ঝড় বইছে দেখতে পাচ্ছ। এখন গত 3 দিন আবহাওয়া কেমন ছিল একটু ভেবে লিখে ফেলো। আবহাওয়ার অবস্থা: গরম বেশি মাঝারি কম, ঠান্ডা বেশি মাঝারি কম, আকাশ মেঘলা পরিষ্কার, বৃষ্টি বেশি কম হয়নি। তো এইগুলো তোমরা একটু ভেবে ভেবে লিখবে, না লিখতে পারলে আমাকে বলবে, আমি কিন্তু এইগুলো বলে দেব। এবার চলে আসি এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট, আবহাওয়া বলতে কী বোঝো। এইখানটা দেখো, আবহাওয়া বলতে কী বোঝো। আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝাই। তাহলে আবহাওয়া বলতে কী বোঝাই? তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পাচ্ছি কি, আবহাওয়া কাকে বলে? আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝাই। দিনের বিভিন্ন সময় আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে। তাহলে দিনের বিভিন্ন সময় আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে। ওকে, তাহলে আবহাওয়া কাকে বলে, আবহাওয়ার কিছু বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম। এইগুলো বৈশিষ্ট্য, এইখান থেকে এইটা একটা বৈশিষ্ট্য, এইখান থেকে এই একটা বৈশিষ্ট্য, এইখান থেকে এতটা পর্যন্ত আবহাওয়া কাকে বলে। তাহলে আবহাওয়া কাকে বলে এবং তার বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এবার এখানটা দেখো, বাড়ি ফিরতেই মা জানালো গরমের ছুটিতে এবার পিসির বাড়ি কালিম্পংয়ে যাওয়া হচ্ছে। পিপলুর খুব আনন্দ। মা বললেন, পিসি বলেছেন গরম জামাকাপড় আনতে। কালিম্পংয়ে প্রায় সারা বছর ধরেই ঠান্ডা থাকে। তাহলে কালিম্পংয়ে কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে। এবার দেখো এখানটা কী, দেখো কোনো জায়গায় সারা বছর ঠান্ডা থাকে কেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো জায়গায় সারা বছর ঠান্ডা থাকে কেন। দেখো কোনো এক জায়গায় বায়ুমণ্ডলের একদিনের অবস্থা দৈনিক আবহাওয়াকে বোঝায়, তেমনি সেই জায়গার আবহাওয়ার হিসেব রাখলে পরপর 7 দিনের বা 1 সপ্তাহের আবহাওয়া সম্বন্ধে জানা যায়। আবার সপ্তাহের আবহাওয়া থেকে 3 দিন বা 1 মাস এবং 12 মাসের আবহাওয়া তথ্য থেকে ওই জায়গায় সারা বছরের আবহাওয়া সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাহলে কোনো জায়গায় সারা বছর ঠান্ডা থাকে কেন, সেখানে কিন্তু এখানে লিখে দিয়েছে খুব ভালো করে। যেমন কলকাতা স্টেশন দেখো, কলকাতা স্টেশনে জানুয়ারি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বৃষ্টিপাত 11 মিমি। তারপরে ফেব্রুয়ারিতে দেখো 22, 30 বৃষ্টি হচ্ছে। মার্চে গরম পড়ছে 27, তারপর তোমার হচ্ছে এপ্রিলে 32, মে মাসে 35, জুন মাসে 31, জুলাই মাসে 30, আষাঢ় মাসে জুলাইয়ের পর আগস্টে 29, সেপ্টেম্বরে 28, অক্টোবরে 27, নভেম্বরে 24, ডিসেম্বরে 20। ওকে, বুঝতে পারলে? এবারে যে বার্ষিক গড় কী করে নির্ণয় করব, সমস্তগুলো যোগ করে 12 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে বার্ষিক গড় বেরিয়ে যাবে। ওকে, এবার চলে আসো এপ্রিল মে মাসে আমাদের রাজ্য কোন ঋতু দেখা যায় বলো তো? এবার দেখো লক্ষ্য করে দেখো, আমাদের রাজ্যে 12 মাসের মধ্যে প্রায় 7 থেকে 8 মাসই উষ্ণ থাকে, আর এই 8 মাসের মতো 3 থেকে 4 মাস বৃষ্টি হয়। তাহলে 7 থেকে 8 মাস উষ্ণ থাকে মানে গরম থাকে, আর 8 মাসের মধ্যে কিন্তু 3 থেকে 4 মাস বৃষ্টি হয়। সাধারণভাবে বলা যায় পশ্চিমবাংলার জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, উষ্ণ ও আর্দ্র ধরনের। আমাদের দেশের এই বিশেষ উষ্ণ ও আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
আমাদের দেশের এই বিশেষ উষ্ণ ও আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। এবার চলে আসো এইখানটা তার ইম্পর্টেন্ট দিয়েছে, কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, জলবায়ু কাকে বলে পেয়ে গেলাম। তাহলে কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। এবার কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর একই রকম থাকে, একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। ওকে, এটা উদাহরণ, এটা হচ্ছে এক্সাম্পল, এটা এক্সাম্পল মানে উদাহরণ। ওকে, এটা বৈশিষ্ট্য, এটা এখান থেকে এটা হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, এবার আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টার দিয়ে দেখো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, আবহাওয়া জলবায়ুর পার্থক্য কী? 1 নম্বর দেখো, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু কিন্তু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ওকে, এবার চলে আসো নেক্সট পেজ। এই পেজে দেখো কী দিয়েছে, আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান। বায়ুর উষ্ণতা, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলে ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ। তাহলে পৃথিবীতে মোট ধরো সূর্যরশ্মির যে 200 কোটি ভাগ আছে তার মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, আর একে বলবো আমরা ইনসোলেশন। ওকে, বা আগত সৌর বিকিরণ। এবার এই আগত সৌর বিকিরণ বা ইনসোলেশনের 100% ধরলে, মানে এই যে 1 ভাগ আছে, এই 1 ভাগটাকে যদি আমরা 100% ধরি, 100% ধরি, তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তার মানে মাত্র 51% হচ্ছে আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আর তাই একে বলে কার্যকারী সৌর বিকিরণ। তাই আমরা কী বলবো, কার্যকারী সৌর বিকিরণ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে। এরপরে নেক্সট দেখো, বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। তাহলে বাকি যে 49% রয়েছে তার মধ্যে 35% কী হচ্ছে, আবার মহাশূন্য ফিরে যাচ্ছে, একে আমরা অ্যালবেডো বলবো। তাহলে আবার একটা প্রশ্ন পেয়ে গেলাম, কি অ্যালবেডো কাকে বলে। ওকে, এবার দেখো বাকি যে 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। তাহলে বাকি যে 14% আছে, 14% আছে, সেটা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। যে 51% তাপ পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই রাত্রেবেলা বিকৃত হয়ে মহাশূন্য ফিরে আসছে। তাহলে আবার যে 51%টা ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার পুরোটাই রাত্রেবেলা বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। একে কী বলবো, পার্থিব বিকিরণ বলবো। তাহলে এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম, আমি আবার দাগ মেরে দিই ভালো করে, আগত সৌর বিকিরণ কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, আর পার্থিব বিকিরণ কাকে বলে। ওকে, এবার বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি উত্তপ্ত হয় না। এবার দেখো পৃথিবীতে আবহাওয়ার প্রধানত সূর্যরশ্মি নিয়ন্ত্রণ করে। দেখো কী দিয়েছে এখানে, সূর্যরশ্মির 100% আসছে, তার মধ্যে আগত সৌর বিকিরণ হচ্ছে 51% গৃহতাপ, এইটা দিয়েছে। 14% গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হচ্ছে, এটা দিয়েছে। 35% মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প প্রতিরোধ হয়ে অ্যালবেডো তৈরি হচ্ছে। আর 51% যে পার্থিব বিকিরণ হচ্ছে, 34% গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণা দ্বারা শোষণ হচ্ছে, আর 17% মহাশূন্য ফিরে যাচ্ছে। ওকে, এটাই ভালো করে এখানে দিয়েছে। এবার দেখো আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। দেখো এইখানটা পয়েন্ট দিচ্ছে, শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কয়েকজন মানুষ গা গরম করছে, আগুন থেকে বিকৃত তাপ সরাসরি মানুষের দিকে উত্তপ্ত করছে। এভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের গাছপালা সব কিছুকে কিন্তু উত্তপ্ত করছে। ওকে, তা দেখো সূর্য থেকে যে তাপটা আসছে সেটা সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, এবং ভূপৃষ্ঠ ছাড়াও ভূপৃষ্ঠের সঙ্গে যে গাছপালাগুলো আছে, যে সমস্ত উদ্ভিদ বনাঞ্চল আছে, সেগুলো কিন্তু সবগুলোকেই উত্তপ্ত করছে। এই তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়, এই পদ্ধতিকে বলে বিকিরণ পদ্ধতি। তাহলে এই তাপটা আবার কী হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হচ্ছে, কে বলে বিকিরণ পদ্ধতি। এবার এটা দেখো, মোমবাতির ওপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে। তাপ চামচের গোলাকার অংশ থেকে দণ্ডাকার অংশে এবং আঙুলে পরিবাহিত হচ্ছে, ফলে আঙুল ছ্যাঁকা লাগে। তাপের এইভাবে
পরিবাহিত হওয়াকে বলে পরিবহন। তাহলে পরিবহনটা এখানে ভালো করে এটা বুঝিয়েছে। ধরো তুমি একটা মোমবাতির উপর একটা ছোট্ট চামচে করে একটা মোমবাতি ধরলে, ঠিক আছে, মানে কিছু ধরলে, মোমবাতি জ্বলছে তার উপর ধরলে, প্রথম দেখবে যে চামচের যেখান থেকে তোমরা তোলো ওইখানটা গরম হচ্ছে, তারপর ধীরে 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 তোমার হাতটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে বা আঙুলটাও ছ্যাঁকা লাগছে। এরপর নেক্সট চলে আসো, দেখো এখানে কি দিচ্ছে, ধরো একটা পাত্রে খানিকটা জল নিয়ে গ্যাস বা উনানে বসালে কিছুক্ষণ পর জলটা গরম হয়ে উঠবে। কীভাবে জলটা গরম হয়ে উঠলো বলো তো? আগুনের তাপে পাত্রে নিচের জল প্রথমে গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে ওঠে, আর ওপরে ঠান্ডা জল নিচের দিকে নামে। আবার সেই জল গরম হওয়ার উপরের দিকে ওঠে। এইভাবেই তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জল গরম হয়ে ওঠে। ঠিক তেমনই সূর্য থেকে আসা তাপ পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরের দিকে ওঠে, আবার শীতল বায়ু নিচে নামে। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে আবার উপরের দিকে উঠে যায়। এইভাবেই বায়ুর পরিচালন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। একে বলে পরিচালন পদ্ধতি। তাহলে পরিচালন পদ্ধতি কী, বিকিরণ পদ্ধতি কী, আর পরিবহন পদ্ধতি কী, এই তিনটে পদ্ধতি আমরা জেনে গেলাম। এবার চলে আসো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। তাহলে দৈনিক উষ্ণতার প্রসর কী? যে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য তাকে বলবো দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। আবার কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হলো গড় বার্ষিক উষ্ণতার প্রসর। তাহলে কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হলো গড় বার্ষিক উষ্ণতার প্রসর। দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলে দিনের বেলায় ভীষণ গরম আর রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়। আবার বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হলে বেশি হলে গরমের সময় ভীষণ গরম, শীতের সময় প্রবল ঠান্ডা হয়। এবার দেখো কী দিয়েছে এখানটাতে, জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে দেহের উষ্ণতা মাপা হয়, ঠিক তেমনই বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য কী হয়? থার্মোমিটার কিন্তু ব্যবহার করা হয়। টিভি, সংবাদপত্রে আবহাওয়ার খবর দিনের সর্বোচ্চ ও দিনের সর্বনিম্ন তাপমাত্রাটা কথাটা বলা হয়। সিক্স এক্স থার্মোমিটার দিয়ে কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে কোনো স্থানের কোনো দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় কিন্তু 6 এর থার্মোমিটার দিয়ে। ওকে, 6 এর থার্মোমিটার দিয়ে কিন্তু এই ছবিটা দেখো 6 এর থার্মোমিটার। ওকে, এবার দেখো জানকীটা ভালো করে দেখে নিই। জানকী দিয়েছে দেখো, তাপমাত্রা মাপার 2 রকম স্কেল আছে, ফারেনহাইট আর সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ বা সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সি এ জল জমে বরফে পরিণত হয়। তাহলে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ যা সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সি একই। আবার ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি এফ বা সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সি এ জল ফুটে বাষ্পে পরিণত হয়। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস যা ফারেনহাইট স্কেলে কিন্তু 212 ডিগ্রি এফ। তার মানে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি এফ আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি এফ। আবার সেলসিয়াস স্কেলের একদম নিচে হচ্ছে 0 ডিগ্রি সি আর একদম উপর হচ্ছে 100 ডিগ্রি সি। ওকে, এবার চলে আসো বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা কী দিয়েছে দেখো, বর্ষাকালে সারাক্ষণ ভেজা ভেজা ভাব থাকে, জামা কাপড় শুকনো হতে চায় না। এই ভেজা ভেজা ভাব কেন হয় জানো? কারণ এই সময় বায়ুতে অনেক বেশি পরিমাণে জলীয়বাষ্প থাকে। শীতকালে বায়ুতে জলীয়বাষ্প কম থাকে বলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আমাদের চামড়াতেও টান ধরে। তাহলে দেখো বলছে বর্ষাকালে দেখো, বর্ষাকালে কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, সেই জন্যই কী হয়, জামা কাপড় ঠিকমতো শুকায় না। আবার শীতকালে কী হচ্ছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকছে, তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এবার দেখো এইখান থেকে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে বলা হয় সেই বায়ুর আর্দ্রতা। তাহলে কী বলছে এখানটায়, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে সেটাই হলো বায়ুর আর্দ্রতা। তাহলে এখানে কী পেলাম, বায়ুর আর্দ্রতা কাকে বলে? বায়ুর আর্দ্রতা মাপা হয় কিসে? হাইগ্রোমিটার দিয়ে। তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এবার দেখো বায়ুচাপ ও বায়ু প্রবাহ, দুটো মোটা বই এক হাতে চেটের উপর রাখলে বেশ ভারী লাগবে, কারণ ওই বই দুটোর ওজন তোমার হাতের ওপর চাপ দিচ্ছে। তেমনই বায়ুর ওজন আছে। বায়ু পৃথিবীর ওপর চাপ দেয়, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবথেকে বেশি থাকে।
যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। বায়ুচাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ শান্ত আবহাওয়া দেখা যায়। ওকে, এবার দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। এখানে ইম্পর্টেন্ট একটা কী পেলাম? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। এবার এখানটা দেখো কী দিয়েছে, এখানটা দেখো দিয়েছে যে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ হলো বায়ুপ্রবাহ। বায়ু সব জায়গায় সমান, সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে যায় এবং ক্ষয়ক্ষতি হয়। নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। এবার দেখো এই যে বায়ুর যে প্রবাহ তার দিক মাপা হয় বাত পতাকা দিয়ে, আর বায়ুর যে গতিবেগ তা মাপা হয় কিন্তু অ্যানিমোমিটার দিয়ে। তাহলে বায়ুর দিক মাপা হয় বাত পতাকা দিয়ে, আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। এবার দেখো একটা প্রশ্ন পাচ্ছি, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত। দেখো বুধবার সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা ছিল, রাতে গুমুটে গরম এবং সূর্যের ভালো ঘুম হলো না। কেন মেঘলা রাতের গরম পড়ে? মেঘলা আকাশে পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রাখে। তাহলে মেঘলা আকাশ কী করছে? পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই তাপ রাতের বেলা বায়ুমণ্ডল থেকে আর মহাশূন্যে ফিরে যেতে পারে না। ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায় এবং গরম বেশি লাগে। ওকে, এবার আকাশে মেঘের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। তাহলে আকাশে মেঘের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। ওকে, এবার এখানে দেখো খুব সুন্দর দিচ্ছে 0% মেঘাচ্ছন্নতা মানে একদম পুরো পরিষ্কার আকাশ, 25% মেঘাচ্ছন্নতা মানে আংশিক মেঘলা আকাশ, 75% মেঘাচ্ছন্নতা মানে প্রায় মেঘলা আকাশ, আর 100% মেঘাচ্ছন্নতা মানে সম্পূর্ণ মেঘলা আকাশ। ওকে, এখানে দেখো একদম সুন্দর করে দিয়েছে। এখানে দেখো সুন্দর করেছে পরিষ্কার মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, প্রায় মেঘলা আকাশ আর সম্পূর্ণ মেঘলা আকাশ। ওকে, এবার দেখো এখানটায় কী দিয়েছে দেখো, এখানে দিয়েছে দেখো জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরের দিকে উঠে যায়। উপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়, ছোটো ছোটো জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। তাহলে এখানে তারা প্রশ্ন পাচ্ছে কি, ঘনীভবন কাকে বলে? তাহলে ওপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। এই জলকণা বায়ুতে ভেসে থাকা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি হয়। তাহলে এই জলকণাগুলো কী হলো? বায়ুতে যে সমস্ত ধূলিকণাগুলো মিশে আছে তার দিকে জড়িয়ে ধরে কী হচ্ছে এখানে, বা তার দিকে আশ্রয় করে মেঘ তৈরি হচ্ছে। ছোটো ছোটো জলকণা পরস্পর মিশে গিয়ে ক্রমশ বড় ও ভারী জলকণায় পরিণত হয়। তাহলে ছোটো ছোটো জলকণা পরস্পর মিশে গিয়ে ক্রমশ ভারী ও বড় জলকণায় পরিণত হয়। তখন এই জলকণা অভিকর্ষের টানে বৃষ্টিরূপে পৃথিবীর উপরে ঝরে পড়ে। আর এই জলকণাগুলো কী হলো? অভিকর্ষের টানে বৃষ্টিরূপে পৃথিবীর মধ্যে ছড়ে পড়ে। যেসব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে সেখানে তুষারপাত হয়। তাহলে যেখানে তাপমাত্রা মোটামুটি 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে সেখানে কী হয়? সেখানে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। ওকে, বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম হলো রেইন গজ। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ। ওকে, এবার এখানটা দেখো কী দিয়েছে, এখানটাতে কিছু প্রশ্ন দিয়েছে। এবার এখানটাতে আসো, এখানটা বলছে আলোর জেঠু আবহাওয়ার অফিসে কাজ করেন। তার মনে হলো খবরের কাগজ, টিভি, রেডিওতে আবহাওয়া সম্পর্কে যে খবর দেখা বা শোনা যায় সেগুলো কি ওখান থেকে আসে? হ্যাঁ, আলোর ভাবনাটা একদম ঠিক। আবহাওয়া অফিস 24 ঘন্টার আবহাওয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করে কাগজ, রেডিও স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। আবহাওয়া অফিস কোনো জায়গার আবহাওয়ার কীরকম হবে অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তথ্য দেয়। ওকে, এবার দেখো কী দিচ্ছে এখানে দিচ্ছে আগামী 48 ঘন্টার সুন্দরবনের উপর দিয়ে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। রেডিওতে টিভিতে এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস শোনা যায়। ওকে, এবার এখানটা দিয়ে থাকো পশ্চিমবঙ্গের আবহাওয়ার অফিসের সদর দপ্তর হচ্ছে কলকাতার আলিপুরে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার অফিসের সদর দপ্তর মানে হেড অফিস হচ্ছে আলিপুরের কলকাতার আলিপুরে। ওকে, এবার এই নিচেটায় চলে আসো। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম নয়, কারণ এটা কিন্তু স্টার দিত এটা। ওকে, বলছে মাসির বাড়ি ছাদে বসে উজান ভাবছিল শীতকালে রোদ পোহাতে বেশ আরাম লাগে, কিন্তু গরমকালে
রোদে বাইরে যেতে ইচ্ছা করে না। গরম আর শীতের মধ্যে রোদ আলাদা, রোদ কি আলাদা? দেখো পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে সাথে 666 ডিগ্রি কোণে হেলে থাকে। গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্যরশ্মি সোজা বা লম্বা হয়ে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের উপরে তির্যকভাবে পড়ে, উষ্ণতা কম হয়। সূর্য থেকে আসা আলো পৃথিবীপৃষ্ঠের সাথে যে কোণে তৈরি করে সেটা হলো সূর্যরশ্মির পাতন কোণ। তাহলে যে কোণটাই তৈরি করবে তাকে আমরা পাতন কোণ বলবো। পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বা হয়ে পড়ে সেই অংশে বেশি গরম হবে, আর যেখানে সূর্যরশ্মিটা তির্যক হয়ে পড়ে সেখানে কিন্তু অতটা গরম পড়বে না, ঠান্ডা লাগবে। ওকে, আবার যেখানে তির্যক পড়ে সেখানে সেটা হচ্ছে খুব ঠান্ডা থাকে। দিয়ে দিয়েছে এখানে সেরকম কিছু নেই। এবার এখানটায় চলে আসো। ভূপৃষ্ঠের সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। প্রতি 165 মিটার উঁচুতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, অথবা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। যে স্থানের সমুদ্রের যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রা তত কম হয়, অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। এখান থেকে প্রশ্ন পেলাম, জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতি বলতে কী বোঝো? ওকে, এবার এখানটায় চলে আসো সমসময় রেখা। সমসময় রেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতার যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা বা যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তখন থেকে সমসময় রেখা বলে। কী দিয়েছে এখানটাতে? দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমসময় রেখাগুলি কাছাকাছি, এবং উষ্ণতার পার্থক্য কম হলে সমসময় রেখাগুলি দূরে অবস্থান করে। এবার কী দিচ্ছে? উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমসময় রেখাগুলি দূরে অবস্থান করে। এখানে কী দিচ্ছে দেখো, সমসময় রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না। ওকে, এবার দিচ্ছে পৃথিবীর তাপমণ্ডল। সমসময় রেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে আসো পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডল হচ্ছে কি, নিরক্ষীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পাতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পাতন কোণের ভিত্তিতে পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা যায়, বা হিট জোনকে 3টি ভাগে ভাগ করেছে। একটা উষ্ণমণ্ডল, একটা নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা হিমমণ্ডল। ওকে, এবার এই ছবিতে চলে আসো। যেখানে সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ছে সেখানে হচ্ছে উষ্ণমণ্ডল, যেখানে একটু কোণা হয়ে পড়ছে সেখানে উত্তর নাতিশীতোষ্ণ বা দক্ষিণ নাতিশীতোষ্ণ মানে নাতিশীতোষ্ণ অঞ্চল, আর যেখানে একদম হেলে পড়ছে মানে অনেকটা পরিমাণ কোণে হেলে পড়ে তখন তাকে বলবো আমরা হিমমণ্ডল বা মেরুমণ্ডল। ওকে, এবার চলে আসো আমাদের জীবনে জলবায়ুর প্রভাব। আমাদের জীবনে দেখো জলবায়ুর প্রভাব অনেক কিছু আছে, যেমন মৌসুমি বায়ু আসবেই, কখনো বন্যা হয়ে যাচ্ছে, চাষাবাদ হচ্ছে, কোথাও বরফ পড়ছে, এগুলো কিন্তু প্রভাব। ওকে, এবার চলে আসো এখানটাতে কী দিয়েছে, আর এরকম কিছু দেয়নি। তাহলে এই গেল মোট আমাদের আবহাওয়া ও জলবায়ু। ওকে, এবার এইখান থেকে কী প্রশ্ন পড়বে? এখান থেকে প্রশ্ন পড়তে পারে আমাদের জীবনে জলবায়ুর প্রভাব লেখো, এটা প্রশ্ন পড়তে পারে আমাদের জীবনে জলবায়ুর প্রভাব লেখো, বড় প্রশ্ন পড়তে পারে। এখানে পড়তে পারে এইখানটাতে পৃথিবীর তাপমণ্ডলগুলি পরিচয় দাও, এটা পড়তে পারে। আর এটা পড়তে পারে কি, সমসময় রেখা কাকে বলে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এইটা আর এইটা, এই দুটো কিন্তু স্টার, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এরপরে চলে আসো নেক্সট কী দিচ্ছে এখানটাতে? এখানটা হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতির আবহাওয়া কেমন হওয়া উচিত, এটা আসতে পারে। এখানটা আসতে পারে সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে, এটা আসতে পারে। এবার এখান থেকে চলে আসো, এখান থেকে কিন্তু আসবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার অফিস কোথায়, সে লিখতে হবে কলকাতার আলিপুরে, এটা লিখতে হতে পারে বা এটা পড়তে পারে। এবার নেক্সট এখানটায় চলে আসো। এখান থেকে আসবে ঘনীভবন কাকে বলে, এখান থেকে আসবে কিন্তু ঘনীভবন কাকে বলে। ওকে, ঘনীভবন কাকে বলে, এরপর কী আসবে দেখো, এখান থেকে আসবে ঘনীভবন কাকে বলে। এরপর নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে যে মেঘাচ্ছন্নতা কাকে বলে, এখান থেকে একটা আসতে পারে যে বায়ুর গতিক মাপা হয় কিসে না, অ্যানিমোমিটারের সাহায্যে, আর বায়ু প্রবাহের দিক মাপা হয় কিসের সাহায্যে, বাত পতাকা দিয়ে, এটা আসতে পারে। ওকে, এবার এখানটায় চলে আসো, বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে, 14 ব্যারোমিটারের সাহায্যে। ওকে, এখান থেকে এটা আসতে পারে। আর আসতে পারে বায়ুর আর্দ্রতা মাপা হয় কিসে, হাইগ্রোমিটারের সাহায্যে, আর বায়ুর আর্দ্রতা কাকে বলে, এটাও কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট চলে আসো সিক্স এর থার্মোমিটার কী কাজে লাগে, এটা কিন্তু আসতে পারে। এবার চলে আসো এখানটাতে চলে আসো এখানটাতে যে পরিবহন কী, এখানটা আসতে পারে যে পরিচালন কী, এটা আসতে পারে। এরপর আসতে পারে পরিবহন কী, এটা আসতে পারে। এই যে পরিবহন কাকে বলে, এটা আসতে পারে। আর আসতে পারে বিকিরণ কাকে বলে, এটা পড়তে পারে। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। এখানটা দেখো অনেকগুলো প্রশ্ন আছে, আগত সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেটো কাকে বলে, পার্থিব বিকিরণ কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এরপরে আবহাওয়া স্টার, কিন্তু এটা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখা, এটা কিন্তু স্টার।
ওকে, আবহাওয়া কাকে বলে, আর জলবায়ু কাকে বলে, এটা জলবায়ু কাকে বলে, তার বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। ওকে, আবার এর উপরটাতে আছে কি না, কোনো জায়গায় সারা বছর ঠান্ডা থাকে কেন, এটাও স্টার, যে কোনো জায়গায় সারা বছর ঠান্ডা থাকে কেন। আরেকটা আছে, এখানটাতে আছে কি দিয়েছে, এখানটা দিয়েছে যে আবহাওয়া কাকে বলে, তার বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। এটা আবহাওয়া কাকে বলে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট গেল আবহাওয়া ও জলবায়ুর মেন চ্যাপ্টার। এখান থেকে কিন্তু তোমরা যদি প্রশ্ন পাও আমাকে কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটাতে ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে।